দেশে করোনায় আরও ৮৩ মৃত্যু, দ্বিতীয় ডোজের টিকার সংকটের শঙ্কা, ভারতীয় ভেরিয়েন্ট ঠেকাতে যোগাযোগ বন্ধের দাবি বিএনপি। মার্কেট খোলার ঘোষণার পরই ঢাকামুখী জনস্রোত, লকডাউন লক্ষ্য অর্জন না হওয়ায় স্বাস্থ্যবিদদের উদ্বেগ, সংক্রমণ বাড়ার শঙ্কা। ঢাকায় ১৫ ও চট্টগ্রামে একটি বুথে ব্র্যাকের অ্যান্টিজেন পরীক্ষা শুরু, প্রধানমন্ত্রীর নির্দেশের ১০ মাসেও নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্ট। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ১০,৩৫২ জনের মৃত্যু হল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২,৬৯৭ জন, শনাক্তের হার ১৩.১১%। সর্বাত্মক লকডাউনের মধ্যেই রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে শপিং মল, দোকানপাট। এদিকে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমছে না। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮৩ জন, মোট প্রাণহানি ১০,৯৫২ জনের। গত ২৪ ঘন্টায় ২০,৫৭১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৬৯৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.১১। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭,৪২,৪০০ জনে। সংক্রমণ এড়াতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেন মানুষ একসঙ্গে ভিড় না করে এবং শপিং মলে যেন প্রবেশটা নিয়ন্ত্রিত হয়, একসঙ্গে অনেক মানুষ যেন সেখানে সবার মুখে মাস্ক থাকতে হবে। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫,৪৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৫৩,১৫১ জন। এবছরের মার্চ থেকে সংক্রমণ আবারও তীব্র হলে নিয়ন্ত্রণে ২ দফা দেওয়া হয় কঠোর লকডাউন। ইলিয়াস আহমেদ খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় অক্সফোর্ডে টিকা দেয়া যাচ্ছে না এমন দাবি করে আসছে সেরাম ইনস্টিটিউট। এ কারণেই ১.৫ কোটি ডোজ টিকার অগ্রিম টাকা পরিশোধের পরও মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকা না পেলে দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। টিকা পেতে ভারতের সঙ্গে সরকারের জোরালো ভাষায় কথা বলা প্রয়োজন বলেও মনে করেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা নেবার পর শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, কবে নাগাদ অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে তা বলা কঠিন। অগ্রিম টাকা দেবার পর তারা কোনোভাবেই ভ্যাকসিন সরবরাহ বন্ধ করতে পারে না। এ বিষয়ে সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১.৫ কোটি ডোজের অগ্রিম টাকা দেয়া হলেও দুটি চালানে ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরও ৩২ লাখ ডোজ। সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছে ১,২ লাখ ডোজ টিকা। আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে। দেশ এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না। আমাদের বাকি ৮০ লাখ এখনো বাকি, এই ৮০ লাখটা দিয়ে দেখ, তারপর দরকার হলে ওরা দেবে কি, আমরা হয়তো নিবই না ওদের কাছ থেকে। উই হ্যাভ আদার সোর্স। পাপন বলেন, সরকারের আইনি পদক্ষেপ নেবার সুযোগ আছে, কিন্তু সেটি বড় বিষয় নয়। অগ্রিম টাকা দেয় ভ্যাকসিন বাংলাদেশের ন্যায্য অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনার ভয়াবহ সংক্রমণ রোধে এখনই ভারতের সাথে সকল সীমান্ত যোগাযোগ বন্ধ করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভারত থেকে আগতদের মাত্র 3 দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম বিশ্বের আর কোথাও নেই। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সমন্বিত ব্যবস্থা না নেওয়ায় সরকারের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। সর্বাত্মক লকডাউনের নামে চরম অবহেলা ও সিদ্ধান্তহীনতা চলছে বলে জানান তিনি। লকডাউন ব্যর্থ হয়েছে দাবি করে বলেন, মানুষের খাদ্য নিশ্চিত না করে শুধু লকডাউনের নামে মানুষকে ঘরে রাখা যাবে না। এই বর্ডার স্থলপথের যে আপনার সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসবে বিমান পথে তাদের মুখে মাত্র 3 দিন আপনার কোয়ারেন্টাইন করতে হবে, যেটা আমি বিশ্বের কোথাও শুনিনি। ভারতের রাজধানী দিল্লিতে অক্সিজেন সংকটে আরো 25 রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অক্সিজেন স্বল্পতায় মারা যান জয়পুর গোল্ডেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। এ নিয়ে 2 দিনে দিল্লিতে অক্সিজেন ঘাটতিতে প্রাণ গেল 50 জনের। এদিকে তীব্র অক্সিজেন সংকট নিরসনে জার্মানি থেকে 23টি প্ল্যান্ট আমদানি করছে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আমদানির কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার প্রথম ঢেউয়ের সময় নিজেদের চাহিদা মিটিয়ে লাতিন আমেরিকা ও আফ্রিকাতে অক্সিজেন সরবরাহ করেছিল ভারত। তবে এবারের চিত্র পুরো উল্টো। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে মানুষ। সংকট কাটাতে বিদেশ থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা করছে মোদি সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আনার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এসেছে জার্মানি থেকে 23টি অক্সিজেন তৈরির ভ্রাম্যমাণ প্লান্ট আমদানির ঘোষণা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এসব প্লান্ট স্থাপন করা হবে বিভিন্ন সামরিক হাসপাতালে, যেখান থেকে অক্সিজেন তৈরি করে সরবরাহ করা হবে বিভিন্ন রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি প্লান্ট ঘন্টায় 2400 লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম। এদিকে পরিস্থিতি মোকাবিলায় ভারতকে প্রযুক্তি সহ সব ধরনের সহায়তার কথা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে ভারত এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে আলোচনা করে সহায়তা প্রদান করছি। ভ্যাকসিন, প্রযুক্তি সহ সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড ছাড়িয়েছে সংক্রমণ ও প্রাণহানি। ভাইরাসের শক্তিশালী ধরন শনাক্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা চতুর্থ দিনের মতো ভারতে করোনায় প্রাণহানি 2000 ছাড়িয়েছে। নতুন 2621 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,89,000-এর বেশি। গত 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ আক্রান্তের সাক্ষী ভারত। নতুন শনাক্ত 3,45,000। একদিন আগেই এই সংখ্যা ছিল 3,32,500। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,66,00,000 ছাড়িয়েছে। মাঝখানে সরু দেয়াল, তার একপাশে নিঝুম জনবসতি, আর একপাশে জ্বলছে সারি সারি চিতা। ড্রোন থেকে তোলা ভারতের রাজধানী দিল্লি চিত্র এটি। শুধু শ্মশানই নয়, কবরস্থানগুলোর অবস্থাও এক। দেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে কোভিডে মৃতদের পরিবারকে। 20 এপ্রিল থেকে প্রতিদিন 2000-এর বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হচ্ছে ভারত। বৃহস্পতিবার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে 3 লাখের কোঠা। একইভাবে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 25.5 লাখের বেশি, যা গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ। করোনা ভাইরাস কতটা ভয়াবহ হতে পারে ভারতের চলমান পরিস্থিতি তার প্রমাণ। এই সংকট নিরসনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভ্যাকসিন নয়, নমুনা পরীক্ষা, যথাযথ চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। টিকা ও অক্সিজেনের মতো জরুরি উপকরণ সরবরাহ নির্বিঘ্ন করতে সব দেশ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। And will continue to play out unless we ensure equitable access to the tools needed to save lives. করোনা সংক্রমণ ও মৃত্যুতে ভারতের শীর্ষে অবস্থান করছে মহারাষ্ট্র। নতুন করে 66,836 জন নতুন রোগী শনাক্ত হয়েছে রাজ্যে। মৃতের সংখ্যা 750-র বেশি। মহারাষ্ট্রের পাশাপাশি সবচেয়ে খারাপ পরিস্থিতি চতুর্থ ধাপের সংক্রমণের শিকার রাজধানী দিল্লির।
শুক্রবার ৩৪৮ জন রোগীর মৃত্যু হয়েছে দিল্লিতে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ২৪,০০০-এর বেশি। সংক্রমণ রোধে সাপ্তাহিক ছুটির দিন রাত্রিকালীন লকডাউন জারি করেছে মহারাষ্ট্রের পুনা, কর্ণাটক, ওড়িশা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা ৮,৯৬,০০০, যা এ পর্যন্ত বিশ্বে একদিনের সর্বোচ্চ। প্রাণ গেল ১৪,০০০-এর বেশি মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৪,৬২,০০,০০০ ছাড়িয়েছে, আর প্রাণহানি প্রায় ৩১ লাখ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আবারও জারি করা হয়েছে ৩ দিনের লকডাউন। শুক্রবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে ২,৮৬৬ জনের। আরও ৬৬,০০০ শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ১,৪২,০০,০০০ ছাড়িয়েছে। এদিকে রিও ডি জেনেইরোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে ৬০ বছর বয়সী প্রায় ৯০% নাগরিক করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫,৮৫,০০০-এর বেশি। একদিনে শনাক্ত হয়েছে ৬৬,০০০-এর বেশি রোগী। চলতি সপ্তাহে আর্জেন্টিনায় রেকর্ড মৃত্যু ঠেকেছে ৫০০-তে। নতুন ধরনের করোনার আক্রমণে দেশটিতে হাসপাতাল ব্যবস্থা বিপর্যস্ত। সংক্রমণ রোধে টোকিও সহ ৪ শহরে ২ সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। এ নিয়ে সংক্রমণ শুরুর পর তৃতীয় দফা জরুরি অবস্থা জারি করল দেশটি। করোনার প্রকোপ থেকে রেহাই পায়নি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পও। সম্প্রতি নরওয়েজিয়ান এক পর্বতারোহীর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। এদিকে জুলাইয়ের মধ্যেই জোটভুক্ত দেশগুলোর ৭০% প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ইইউ কমিশন প্রধান। শুক্রবার করোনার টিকা গ্রহণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি তার স্ত্রী সহ এই টিকা গ্রহণ করেন। এছাড়া সংক্রমণ রোধে মে মাসের সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা জনসন অ্যান্ড জনসনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে। জে&জের ভ্যাকসিনের রক্ত জমাট বাঁধার ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার ১১ দিনের স্থগিতাদেশ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি পুনরায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে জে&জেকে রক্ত জমাট বাঁধা নিয়ে সতর্ক থাকতে বলেছে সিডিসি। ৮০ লাখ মানুষকে টিকা দেওয়ার পর ১৫ জনের শরীরে মারাত্মকভাবে রক্ত জমাট বাঁধে, যাদের সবাই নারী। এই সপ্তাহে ইউরোপ স্বাস্থ্য নিয়ন্ত্রক জে&জে এর ওপর থাকা স্থগিতাদেশ উঠিয়ে নিয়েছে। গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের ভ্যাকসিনের ঝুঁকি থেকে সুবিধা বেশি। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর লকডাউন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মনে করেন চিকিৎসক জনস্বাস্থ্যবিদেরা। ১৩ দফা বিধিনিষেধ ঠিকভাবে মানা না হওয়ায় জানিয়েছেন উদ্বেগ। এ অবস্থা চলমান থাকলে মার্কেট, দোকানপাট খোলায় বিরূপ প্রভাবের শঙ্কা তাদের। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ প্রাণহানি বাড়ায় ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন দেয় সরকার। দ্বিতীয় মেয়াদে বেড়ে তা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। প্রজ্ঞাপনের ১৩ দফা নির্দেশনা প্রথম দিন ঠিকঠাক পালন হলেও তা পরে হয়ে পড়ে শিথিল। সড়কে বাড়ে গাড়ির চাপ, বাড়ে সাধারণের চলাফেরাও। দ্বিতীয় ধাপে অবস্থার আরও অবনতি হলে সংক্রমণের চেইন ভাঙার লক্ষ্যে আসেনি সাফল্য। ইমপ্লিমেন্টেশনটা ভালো মতো হয় নাই। তো ইমপ্লিমেন্টেশন যদি ভালো মতো হইতো তাহলে কিন্তু আমরা সংক্রমণের যে ট্রান্সমিশনটা এটা যদি ব্রেক করতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হইতো, আমাদের সারা দেশের জনগণের জন্য উপকার হইতো। আমরা এত সংখ্যায় আর মানুষ মৃত্যু দেখতে পেতাম না, কিন্তু এখনো তো মৃত্যু আমরা দেখতেই পাচ্ছি। লকডাউন বলেন বা এই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যদি বিধিনিষেধগুলো বলেন চলাচলের উপরে, সেক্ষেত্রে যে আসলে বিধিনিষেধগুলো বা চলাচলগুলো নিশ্চিত যদি আমরা করতে পারতাম তাহলে পরে হয়তো যে আমরা আরও বেশি ফল পেতে পারতাম। এ অবস্থায় লকডাউন বিধিনিষেধ কার্যকরে শক্ত পদক্ষেপ না নেওয়া হলে বিপদ আরও বাড়বে বলেও মত তাদের। রোববার থেকে মার্কেট, দোকানপাট খোলার সিদ্ধান্তেও জানিয়েছেন শঙ্কা। এখন যদি আবার এই ২৫ তারিখ থেকে যদি সব খুলে দেয় তাহলে তো সেটা তাহলে আর তো লকডাউন আর রইল না, এটা সবই খুলে গেল। স্বাস্থ্য বিধিগুলো যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি সেটা, এবং আপনার যে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বের যে বিষয় সঠিকভাবে আপনার বাস্তবায়ন করতে না পারি তাহলে তো অবশ্যই যে প্রভাব পড়বে
নেতিবাচক প্রভাব পড়বে। সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের পাশাপাশি জনসাধারণের সচেতনতাও জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বরিশাল জোনের বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা কথা জানান মন্ত্রী। তিনি বলেন, লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনে নির্ধারিত ভাড়ার বেশি নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকতা করছে দেশের একটি রাজনৈতিক দল। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। গাড়িকে জীবাণুমুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্ধেক সিট খালি রেখে গাড়ি চালানো, এই বিষয়গুলোতে কঠোরভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। সংক্রমণের ঝুঁকি নিয়েই কাল থেকে সারা দেশে খুলছে শপিং মল ও দোকানপাট। মার্কেটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসায়ীরা যথাযথ স্বাস্থ্যবিধি মানার আশ্বাস দিলেও সংশয়ে ক্রেতারা। লকডাউনের মধ্যেই দোকান খুলবে, তাই ধোয়া মোছা চলছে রাজধানী নিউ মার্কেটে। অনেকদিন পর আনাগোনা বেড়েছে কর্মীদেরও। চাঁদনী চক, গাউচিয়া মার্কেট, বসুন্ধরা শপিং মলেও মালামাল গোছাতে ব্যস্ত দোকানিরা। চলমান লকডাউনে সারা দেশে বন্ধ গণপরিবহন। এরই মধ্যে রোববার থেকে সারা দেশে দোকানপাটে বেচা বিক্রি চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গত বছর দীর্ঘ লকডাউনের পর মার্কেট খুললেও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়নি। যারা মার্কেটে শপিং করতে আসবে তাদের জন্য মোস্ট ডিফিকাল্ট একটা জিনিস, কারণ তারা যদি আসে ওইভাবে হয়তো আপনার করতে পারবে না। তবে গাড়িটা খুললে তো আর লকডাউনের কিছু থাকবে না। সংক্রমণ কিন্তু বাড়তেছে। সংক্রমণ বাড়াতে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে তো আর সরকার সচেতন করে দিতে পারবে না হাতে কলমে ধরে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারি সিদ্ধান্ত মেনেই নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। মাস্ক ছাড়া মার্কেটে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক দোকানিকেই নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। তবে বেচা বিক্রির সময় নির্ধারণ করে দেওয়ায় নির্দিষ্ট সময়ে ক্রেতার ভিড় বাড়বে বলে আশঙ্কা তাদের। আমরা আমাদের মার্কেটে এটা এনশিওর করব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। তবে একটু অন্তরায় হয়ে যাচ্ছে 10টা থেকে 5টা, সময়টা সংক্ষিপ্ত। আমরা 3-3.5 হাজার দোকান মালিক, কর্মকর্তা, কর্মচারী আছে। আমাদের মার্কেটে 10-15 হাজার কাস্টমারও অনেক সময় হয়ে যাবে। তো এই ভলিউমটাই যদি পূর্ণ সময়ের ভিতরে আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা বেশি সুবিধাজনক। মাস্ক ছাড়া কেউ যমুনা ফিচার পার্কে আসতে পারবে না। পাশাপাশি আমাদের এন্ট্রিগুলোতে সকল ধরনের স্বাস্থ্য নিরাপত্তার যে চেকিংগুলো আছে এবং টেম্পারেচার মাপা, তারপর হচ্ছে আপনার যা মাস্ক পরিধান করেছে কিনা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত এবং শরীরটা স্যানিটাইজেশন করা, এগুলো আমরা মেনটেন করেছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্য মতে ছোট বড় মিলিয়ে সারা দেশে দোকান রয়েছে 53.5 লাখ। প্রত্যেক প্রতিষ্ঠানে গড়ে 4 জন কর্মী ধরা হলে দোকান কর্মচারীর সংখ্যা দাঁড়ায় 2 কোটির বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে ব্র্যাক। তাদের 16টি বুথে 2400 পরীক্ষার সক্ষমতা থাকলেও প্রথম দিন হয়েছে মাত্র 102টি। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানটি। অ্যান্টিজেন টেস্টে সময় লাগে সর্বোচ্চ 30 মিনিট। বাংলাদেশে বর্তমানে RT-PCR টেস্ট পদ্ধতিতে করোনা ভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত 24 ঘন্টা কিংবা তার চেয়ে বেশি সময় লাগে। দ্রুত ফল পাওয়ার জন্য সরকারি হাসপাতালে গত বছর থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করে সরকার। বর্তমানে প্রায় 200টি কেন্দ্রে অ্যান্টিজেন পরীক্ষা করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করেছে ব্র্যাক। শনিবার থেকে ঢাকায় 15টি এবং চট্টগ্রামে একটি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। লাভ হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে। অনেকের বয়স্ক মানুষ যারা, তারা অনেক সময় দেখা যায় যে রিপোর্টের অভাবে
কিংবা ইয়ের অভাবে সঠিক চিকিৎসাটা সঠিক সময় পাচ্ছে না। আমাদের টেস্টের রেজাল্টটা যদি একটু পেতে দেরি হতো তখন হতো কি আমরা বুঝতাম না যে আমরা কি আসলে কি ইনফেক্টেড কিনা, যার ফলে আমাদের থেকে অন্যদের ছড়িয়ে যেত, যার ফলে এটা খুব দ্রুত সংক্রমণ হতো। আমরা যদি আলহামদুলিল্লাহ এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমরা নিজেদেরকে সেপারেট করতে পারবো। শুক্রবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। অ্যান্টিজেন টেস্টের জন্য স্যাম্পল নিব এবং আরটিপিসিআর এর জন্য স্যাম্পল নিব। যদি অ্যান্টিজেন টেস্টে যদি সে পজিটিভ চলে আসে তাহলে সে 30 মিনিটের মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে। পর্যায়ক্রমে ঢাকায় সর্বমোট 32টি এবং চট্টগ্রামে 4টি বুথের মাধ্যমে অধিক সংক্রমণ এলাকায় অ্যান্টিজেন পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে ব্র্যাকের। যে কোনো ব্যক্তি যাদের করোনা রোগের লক্ষণ আছে, যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট, তারা সরাসরি এই 16টি কেন্দ্রের যে কোনো কেন্দ্রে চলে আসলে অ্যান্টিজেন টেস্ট করতে পারবেন। অনলাইনে আবেদনের পর বুথে উপস্থিত হলে রোগীর লক্ষণ এবং রোগের ইতিহাস জেনে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল টেকনোলজিস্ট সংকটের কারণে ল্যাবরেটরিতে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার কম। প্রধানমন্ত্রীর নির্দেশনার 10 মাস পরও নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্ট, ফলে টেস্ট করতে মানুষের ভোগান্তি ও অপেক্ষা আগের মতোই। করোনা শুরু থেকে সারা দেশেই পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্টের তীব্র সংকট। তেমনই এক জেলা হবিগঞ্জ। এই জেলার 9টি উপজেলার জন্য টেকনোলজিস্টের পদ 20টি, অথচ বর্তমানে কর্মরত মাত্র 4 জন। প্রত্যেকটা উপজেলার ল্যাবরেটরিগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে এবং কোভিড-19-এ যে পরিমাণ স্যাম্পল কালেকশন করার কথা, কিন্তু সেই পরিমাণ স্যাম্পল কালেকশন করা যাচ্ছে না শুধু দক্ষ লোকবলের অভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এক চিকিৎসকের বিপরীতে 5 টেকনোলজিস্ট দরকার, অথচ বাংলাদেশের চিত্রটা উল্টো। বর্তমানে 6 জন চিকিৎসকের জন্য 1 জন টেকনোলজিস্ট। দেশে সরকারি পর্যায়ে চিকিৎসক প্রায় 30,000, অথচ মেডিকেল টেকনোলজিস্ট আছেন 5,000-এর মতো। যত বেশি আমরা রোগী শনাক্ত করতে পারবো তত তাদেরকে চিকিৎসার আওতায় আনা এবং তাদেরকে আইসোলেশন করা সেটি সম্ভব হবে। সেজন্য কিন্তু টেস্ট আরো অনেক দরকার, বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কমিউনিটি পর্যায়ে টেকনোলজিস্ট দরকার যারা নমুনা সংগ্রহ করে কমিউনিটি ক্লিনিকে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবে। করোনা শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য গত বছর জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন। এজন্য নতুন 3000 পদ সৃষ্টি করা হয়। নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এই চূড়ান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হইলে কোভিডের অনেকটা তারা কোভিডের কাছে যোগদান করতে পারে, পাশাপাশি তারা কোভিড মোকাবেলাতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় তা বন্ধ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 3 থেকে 4 মাস পূর্বের যে পদ্ধতিটা শেষ হয়ে গিয়েছিল, সেটাকে যখন কোনো একটা কমপ্লেইন আসবে ওই অংশটাকে একেবারে প্রথম থেকে যদি আবার নতুন করে যাচাই বাছাই করে সব কিছু তদন্ত করতে হয় তাহলে সময় ক্ষেপণ হবে। এখন তদন্ত কমিটি কি বলে তার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো সিদ্ধান্ত হবে। দক্ষ প্রশিক্ষিত লোকবল যদি আরও কাজে লাগানো যেত তাহলে করোনা মোকাবিলা আরও সহজ হতো বলে অভিমত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যান্ডিডেটের প্রথম 3 দিন ছিল বাংলাদেশের। চতুর্থ দিনে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। পুরো দিনে কোনো উইকেট পায়নি টাইগার বোলাররা। 229 রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকদের দিন শেষ 3 উইকেটে 512 রানে। অঘটন না ঘটলে ড্রই হতে যাচ্ছে প্রথম টেস্ট। এটা কি মাটির উইকেট নাকি কংক্রিটের? চতুর্থ দিনেও নেই টার্ন, বিস্ময়করভাবে ফাটলেরও কোনো লক্ষণ নেই। তৃতীয় দিনের শেষ বেলায় স্পিনারদের টার্ন পাওয়ায় যে আশার বসতি, চতুর্থ দিন তা হলো মরীচিকা। 3 উইকেটে 229 নিয়ে শুরু। বাংলাদেশের সাদামাটা বোলিংয়ের সুযোগ নিয়ে করুণারত্নে ধনঞ্জয় জুটির সাবলীল ব্যাটিং। নতুন বল নিয়েও কাজ হয়নি, নষ্ট হয়েছে একাধিক রিভিউ। প্রথম সেশনে 102 রান যোগ করে লঙ্কানরা, রান 300-র ওপরে। 2 ব্যাটসম্যানের আত্মবিশ্বাসও তুঙ্গে। করুণা 100 থেকে 150-এ গেলেন, অন্যদিকে ধনঞ্জয় তুলে নেন ক্যারিয়ারের 7ম সেঞ্চুরি।
দুজনের পার্টনারশিপ বাড়তে বাড়তে 200 থেকে 300 হয়ে গেল। লঙ্কান অধিনায়ক ততক্ষণে বুঝে গেছেন ডাবল সেঞ্চুরির জন্য এর চেয়ে ভালো উইকেট তিনি আর পাবেন না। শেষ পর্যন্ত 387 বলে আসে করুণারত্নের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আলোয়াধারীর লুকোচুরির মাঝে কখন যেন স্কোরবোর্ডে শ্রীলঙ্কার 500 রান, আর আলোক স্বল্পতায় খেলা শেষের আগে যা 3 উইকেটে 512। সব মিলে ড্রর অপেক্ষায় শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে টাইগারদের ঘুরে দাঁড়ানোয় সন্তুষ্ট বিসিবি সভাপতি, নতুনদের সাহসী পারফরমেন্সে আশা দেখছেন। করোনা পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটে বড়সড় পরিবর্তন এখনই আনা সম্ভব হচ্ছে না বলছেন নাজমুল হাসান পাপন। এদিকে বায়ো বাবল ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত প্রিমিয়ার লিগ আয়োজন করবে না বিসিবি। গেল কয়েক মাস বাংলাদেশ ক্রিকেটে ঘটে গেছে অনেক ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইট ওয়াশের পর নিউজিল্যান্ড সফরে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব মাশরাফি। করোনা সতর্কতায় এতদিন মিডিয়ার সামনে আসেননি বিসিবি সভাপতি, পাওয়া যায়নি প্রতিক্রিয়া। অবশেষে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে কথা বললেন দেশের ক্রিকেট নিয়ে। আমরা এমন কোনো দল নাই যাকে হারাতে পারি না, তাই বলে আমরা কিন্তু বেস্ট দল না। এখন কেউ যদি মনে করে আমরা মনে করছি আমরা সেরা দল, ন, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের সেই পোটেনশিয়াল আছে, এটাকে কন্টিনিউয়াসলি ধারাবাহিক করাটাই হচ্ছে মেজর চ্যালেঞ্জ। তামিম, শান্ত, মুমিনুলদের ব্যাটিংয়ে ড্রয়ের দ্বার প্রান্তে পাল্লে কেলে টেস্ট। কিছুদিন আগে সাদা পোশাকের ক্রিকেটে বড় পরিবর্তনের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। বলেছেন করোনা বাধায় আরও একটু সময় প্রয়োজন। ডিফিকাল্ট, কারণ কিছু করতে পারছি না তো, মানে যা যা প্ল্যান ছিল অরিজিনালি ডেভেলপমেন্টে সেটা তো হচ্ছেই না বিকজ অফ কোভিড। এটা অনেকেরই হচ্ছে না, খালি একা বাংলাদেশ না। লকডাউন শিথিল হতে শুরু করেছে, তবে কি মাঠের ক্রিকেট শুরু হবে? বিসিবি সভাপতি ক্রিকেটারদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরোয়া ক্রিকেট শুরুর পক্ষে নন। যতক্ষণ পর্যন্ত আমরা বায়ো বাবল এনশিওর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খেলাধুলার প্রশ্নই ওঠে না, সেটা একটা টিম হোক কি 10টা টিম হোক। সো যদি আমাকে বিসিবি চেষ্টা করে যাচ্ছে, ওরা যদি আমাকে কনভিন্স করতে পারে যে না বায়ো বাবল এনভায়রনমেন্ট করে ওরা খেলাটা চালাতে পারবে, তাহলেই শুধু আমরা খেলবো। তা আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ এখনো। মে ও জুন মাসে 2 ভাগে হওয়ার কথা টি20 ফরম্যাটের প্রিমিয়ার লিগ। এছাড়া 2 রাউন্ড শেষে বন্ধ আছে এনসিএল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপার কাপ ইস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াল মাদ্রিদের ভাবমূর্তি। সমর্থকদের বড় অংশ চটেছে প্রিয় ক্লাবের প্রতি। এর মধ্যেই ব্যস্ত সময় পার করছে লস ব্লাঙ্কোস। লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিয়ে ভাবতে হচ্ছে জিদানকে। লা লিগায় রাত 1টায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে গ্যালাক্টিকোরা। স্প্যানিশ পত্রিকা এল মুন্ডোর জরিপে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের 58% সমর্থক সুপার লিগের বিপক্ষে। ভক্তদের সিংহভাগ অংশের যখন বিরূপ মনোভাব তৈরি হয়েছে, তখন তার প্রভাব এসে পড়তে পারে লস ব্লাঙ্কোদের খেলায়। কারণ খেলাটির প্রাণী যে সমর্থক, যার গুরুত্ব করোনার কঠিন সময়ে সবচেয়ে বেশি অনুভব করেছে ফুটবল বিশ্ব। গ্যালারির হাহাকারে যেন নিষ্প্রাণ লাগে মাঠের খেলা। অর্থের জন্যই সুপার লিগের উত্থান, সময়ের চাহিদা, কিন্তু বৃহত্তর স্বার্থে এটাকে সমর্থন করি না। বড় ক্লাবগুলো শুধুমাত্র একটি বিশেষ লিগে খেলবে, অন্য ক্লাবগুলো সুযোগ পাবে না। ফুটবলের জন্য ভালো কিছু হবে না, ভারসাম্য নষ্ট হবে। সুপার লিগ নিয়ে রিয়াল সভাপতি প্যারেজের ভূমিকায় ক্লাবটির পক্ষে বিপক্ষে সমালোচনা রয়েছে, কিন্তু তা নিয়ে ভাববার সময় নেই পেশাদার কোচ জিদানের। দলের খেলাতেই পূর্ণ মনোযোগ রিয়াল হেড কোচের। আপাতত ভাবনায় লা লিগায় বেতিসের বিপক্ষে ম্যাচ। টনি ক্রুস ছাড়া মদ্রিজ, হ্যাজার্ড, রামোস সবাই চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছে। তবে বেতিসের বিপক্ষে হ্যাজার্ড ও রামোসকে বিশ্রামে রাখবেন জিদান। জিদানের চিন্তায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। একদিন আগেই ইউএফা নিশ্চিত করেছে সুপার লিগ পরিকল্পনায় অগ্রণী ভূমিকা রাখলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ছে না গ্যালাক্টিকোরা। যদিও বাদ পড়ার আলোচনা যে উঠেছিল, এতেই বিস্মিত জিদান। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলবো এবং এটি আমাদের অধিকার। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে থাকবে কি থাকবে না এই আলোচনাই অবান্তর।
সবকিছুই একই রকম আছে। পেরেজ আগের মতোই আমাদের ট্রেনিংয়ে আসে এবং তিনি চান আমরা খেলায় মনোযোগ ধরে রাখি। রিয়াল বেটিসকে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। চলতি মৌসুমে সেট পিস থেকে সবচেয়ে বেশি গোল দিয়েছে বেটিস। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে দলটি। বেটিসকে নিয়ে তাই সতর্ক লস ব্লাঙ্কোস। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। করোনা সংক্রমণ বাড়ায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অনলাইন ক্লাস কার্যক্রম চলবে। সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে কমিউনিটি রেডিও অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম চলবে। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালাচ্ছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় বলছে লকডাউন শেষ হয়ে গেলে তারা অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য আরও কি সংযোজন করা যায় সেটি নিয়েও কাজ করছে তারা। আমরা তো অ্যাসাইনমেন্টটা চালু করেছিলাম গতবার। আমাদের এই কার্যক্রমটি অত্যন্ত সফল হওয়াতে আমরা এই বছর চালু করেছিলাম, কিন্তু এখন শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে আমরা এই লকডাউনের সময়টা অ্যাসাইনমেন্ট বন্ধ রেখেছি। লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার যথানিয়মে অ্যাসাইনমেন্ট চালু হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখার জন্য সংসদ টিভি কমিউনিটি রেডিওতে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে অনলাইনেও ক্লাস কার্যক্রম চলছে। ঈদের সময় কয়েকদিনের জন্য এই কার্যক্রম বন্ধ রাখবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইন কার্যক্রম, কমিউনিটি রেডিও ইত্যাদি ইত্যাদি যেভাবে আমরা চলছিলাম ওইভাবেই চলবে, কিন্তু ঈদের জন্য বন্ধ থাকবে কয়েকদিন। ঈদের সামনে 5 দিন, পিছনে 5 দিন, আর নাহলে আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষা গবেষকরা বলছেন অনেক শিক্ষার্থী অনলাইন কার্যক্রমের বাইরে থাকছেন। এদেরকে এর আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা কেন গবেষণা করিনি, কেন আমরা ওই ধরনের সেটআপ আমরা তৈরি করিনি, তো এখন আমাদের আসলে এই জিনিসগুলো তৈরি করা দরকার ছিল। এবং আমি মনে করি যে আর দেরি না করে এখনই বিকল্প যে পদ্ধতিগুলো আমাদের এখনই ইনোভেট করা দরকার এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে খাপ খাইয়ে সেই জিনিসগুলোকে আমাদের রাখা দরকার। শিক্ষকদের নিয়মিতভাবে শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়ার আহ্বান মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহাম্মদপুরের 7 মসজিদের পাশে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানটি মূল কমিটির কাছ থেকে দখল করে নেয়ার অভিযোগ হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে। আদালতের রায়ের পরে প্রথমে বিএনপি জোটের ছত্রছায়ায়, পরে হেফাজতের আড়ালে মাদ্রাসাটি দখলে রাখে তারা। 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় থাকায় জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মূল কমিটিকে হটিয়ে দখলে নেয় হেফাজত নেতা মামুনুল হকের বাবা, খেলাফত মজলিসের নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। কমিটি ওনাকে অব্যাহতি দেয়, কিন্তু দেওয়ার পর যেহেতু ওনার একটা সারা বাংলাদেশ ব্যাপী ওনার একটা পরিচিতি আছে এবং তখন তিনি 4 দলীয় ভোটের একজন। পরে মাওলানা মানসুরুল হকের নেতৃত্বে একই নামে আরেকটি মাদ্রাসা করে বিতাড়িত কমিটি। এর সরকারি নিবন্ধন এখনও জামিয়া রহমানিয়া আরাবিয়া নামে। তাদের এই বছরের ক্যালেন্ডারেও মামুনুল হকের দখল করা মাদ্রাসার ছবি ছাপা রয়েছে। এই ঘটনায় বিতাড়িত কমিটি মামলা করে 2001 সালে। উচ্চ আদালতে রায় হয় 2014 সালে। এত বছরেও সেই রায় কার্যকর করা যায়নি। বিএনপি আমলে মাওলানা আজিজুল হক সাহেব সে ওই জোটের শরিক হিসাবে সে তার ক্ষমতা প্রয়োগ করে এই মাদ্রাসাটি দখল করেছেন। এরপরে একটি পক্ষ আসলেন, তারাও জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, তারা এসে বললেন যে আমরা হলাম অরিজিনাল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। রিসোর্টকাণ্ডে জেলে গেলেও সেই মাদ্রাসার দখল মামুনুল পরিবারের হাতে। তত্ত্বাবধানে রয়েছেন তার বড় ভাই মাহফুজুল হক। ঢাকা উদ্যানে আজিজিয়া মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি হলেও এর দখলেও একই পরিবার। জামিয়া রহমানিয়ায় জমি দান করেছিলেন আলী অ্যান্ড নূর গ্রুপ। মাদ্রাসার 2 পক্ষের দ্বন্দ্বে জমি দান করে কয়েক দফা হামলার মুখে পড়েছে সেই পরিবারের দ্বিতীয় প্রজন্ম। যে পক্ষ আছে ওই পক্ষ খারাপ, যে বিপক্ষ যেটা ওটা আরো খারাপ, দুইটাই খারাপ।
মাঝামাঝি কাবাব না হাঁটিয়ে দিতে চাচ্ছি না। দুই পক্ষ যখন যেভাবে চান্স পাইছে সেভাবেই আমাদের উপরে টর্চার করে। এসব কারণেই মোহাম্মদপুরের সব কওমি মাদ্রাসাকে একটি কর্তৃপক্ষের আওতায় আনার দাবি জানিয়েছে সাবেক এই সংসদ সদস্য। সামগ্রিকভাবে আমি বিশ্বাস করতে চাই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেও মাদ্রাসার শিক্ষা ও কারিগরি বোর্ডের অধীনে একটি সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলি হলো দেখবেন যে কিছু অবৈধ সম্পত্তির উপর গড়ে উঠেছে। জনসাধারণের দানে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো হাতে গোনা কয়েকটি পরিবারের দখলে চলে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের পল্লবীতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরেই স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। ২০ বছর আগে বিয়ে হয় উমামা বেগম কনক ও ওমর ফারুকের। পরিবারে বেশিরভাগ সময় তাদের মধ্যে বনিবনা হতো না। শুক্রবার সন্ধ্যার পর কথা কাটাকাটির এক পর্যায়ে কনককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী। রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় কনককে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫:৩০টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বলছেন, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। দেশে আসার পর থেকে তিনি বেকার থাকায় তাদের মধ্যে ঝগড়া হতো। স্বামী স্ত্রী ঝগড়াবাদী হয়, তো এরকম যে হয় বা হবে আমরা কল্পনা করছি না। রাত্রে 12টার পর ঘটনা করছে আর কি। তো হাসপাতালে আনার পর ওটিতে নেওয়ার পরে মারা গেছে। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরেই স্ত্রী কনককে হত্যা করেছে বলে স্বীকার করেছে ওমর ফারুক। পল্লবীর ঘটনাটা এটা হচ্ছে তাদের দাম্পত্য কলহ। স্বামী তার স্ত্রীকে উপাইয়া গুরুতর আহত করে হাসপাতালে নিয়েছে, পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। আসামি গ্রেপ্তার আছে এবং যেটা দিয়ে কোপ পাইছে সে বডি, সেটাও থানা পুলিশের কাছে উদ্ধার আছে। এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মুনা আশেক দম্পতি। শনিবার সকালে তাদের নেওয়া হয় লাইফ সাপোর্টে। এ ঘটনায় আইসিইউতে থাকা আরও 2 জনের অবস্থাও আশঙ্কাজনক, আর বাকি 16 জনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক। শুক্রবার ভোরে আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তছনছ হয়ে গেছে একটি পরিবার। ঘটনাস্থলে ছোট বোন সোমায়ার মৃত্যুর পর এখন বড় বোন মুনা আক্তার ও তার স্বামী আশিক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে। আর একই হাসপাতালে ছোট ভাই জোনায়েদকে নিয়ে পাশের ফ্লোরে চিকিৎসাধীন মোনার বাবা ও মা। শনিবার সকালে আরমানিটোলার ঘটনায় ভর্তি রোগীদের দেখতে আসেন স্বাস্থ্য সচিব, অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বাস্থ্য সচিব জানান, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীও অবগত আছেন এ বিষয়ে। বাংলাদেশের সবচেয়ে অন্যতম আমাদের এই বাহিনীর আমাদের যে সহকর্মীরা, তাদের জন্য আমাদের যে রোগী আছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক জানান, আইসিইউর বাইরে যারা চিকিৎসাধীন তারা কেউই শঙ্কামুক্ত নন। 2 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও খুব যে একটা ভালো আইসিইউতে সেটা না। এবং বাইরে যারা আছে তাদেরও, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, ইনহেলেশন বার্ন বাইরে থেকে কিন্তু বোঝা যায় না, কিন্তু রুগীর কাছে গেলে রুগী বলে শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ভিতরে কতটুকু পুড়ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অতএব সবাই কিন্তু শঙ্কামুক্ত না, আমরা খুব অবজারভেশনে রাখছি। এদিকে শুক্রবার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আহত 4 জনের অবস্থারও কোনো উন্নতি হয়নি। তাদের মধ্যে 95% দগ্ধ নিয়ে আইসিইউতে আছেন 1 জন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খামারিদের কাছ থেকে 35 থেকে 40 টাকা লিটার দুধ কিনে ভোক্তা পর্যায়ে 75 টাকায় বিক্রি করছে মিল্কভিটা। এতে ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বার্থেই বাড়ানো হচ্ছে দাম। তবে কর্তৃপক্ষের দাবি, বাজার সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে। দেশের তরল দুধের চাহিদা মেটাতে প্রধান ভরসা সরকারি সংস্থা মিল্কভিটা। পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশি দুধের ওপর নির্ভরশীলতা কমাতেই এর প্রতিষ্ঠা। তবে চলতি বছর 2 দফায় দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। মিল্কভিটার 1 লিটার তরল দুধ এখন কিনতে হচ্ছে 75 টাকায়, আর আধা লিটার 40 টাকা। সরকারের কোনো যদি ডিসিপ্লিন না থাকে তাহলে বেসরকারি আরও ভাবে তারা বেড়ে নেবে, ইচ্ছা মতো বাড়াবে, এইভাবেই বাড়াচ্ছে।
সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। খামারি পর্যায়ে মানভেদে তা কেনা হয় ৩৫ থেকে ৪০ টাকা লিটারে। বাজারে বাড়তি দামে বিক্রি হলেও এর সুফল পাচ্ছে না তারা। রাখা দুধ ৮০-৯০ টাকা ৭০ টাকা বেচে, আমার দাম দেয় ৩৮ টাকা ৩৯ টাকার দাম দেয়। এই দামে ধরেন আমার পোষায় না। আমরা আসলে যে মিলমিটে দেয় ৩৫-৩৬ টাকা আর মিলমিটে আছে ৭০ টাকা। এটা আমার বিশেষ লজ্জা, তারা একটু লাভ কমারে আমার ৫০ টাকা দিন তাহলে আমার একটু লাভ হল। এদিকে মিলভিটার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেসরকারি ডেইরিগুলো দাম বাড়িয়েছে বলেই তারাও সে পথে হেঁটেছেন। এতে বেসরকারি কোম্পানিগুলোকে সুযোগ দেওয়া হলো কিনা এ প্রশ্ন ছিল তার কাছে। বাজারে প্রাইস হাই আছে, আরও বৃদ্ধি করা দরকার। কারণ আমাদের আর আপনারা জানেন যে মিলভিটা হলো একটা রেগুলেটরি প্রতিষ্ঠান। আমরা যদি দামটা আমরা রিজনেবল না রাখি, তাহলে প্রাণারং বা অন্যান্য আদার্স কোম্পানি যারা আছে, এবং দেশে দুধের মূল্য হয়ে যাবে ১৫০ টাকা লিটার আমার ধারণা। কিন্তু আমরা যেহেতু একটা রেগুলেটিং হিসেবে আছি, সেই জন্যই তারা বৃদ্ধি করতে পারছে না। সারা দেশে মিল্কভিটার তরল দুধের দৈনিক বিক্রি ১,২০,০০০ লিটার, আর রোজায় তা বেড়ে দাঁড়ায় ৩ লাখ লিটারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের বিপক্ষে এক অভিনব আন্দোলনে নেমেছে কসোভোর এক রেস্তোরাঁ মালিক। মানুষের বদলে রেস্তোরাঁয় ম্যানিকুইন ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন পেত্রিত ক্লোকোকি। অন্যান্য সময় মধ্যাহ্নভোজের এই সময়ে ক্রেতাদের ভিড় লেগে থাকত রাজধানী প্রিস্তিনায় অবস্থিত এই বাগোলিনা রেস্তোরাঁয়। কিন্তু করোনা মোকাবেলায় সরকার ঘোষিত কড়াকড়িতে বর্তমানে একেবারেই ক্রেতাশূন্য এই রেস্তোরাঁ। বেচাকেনা না হওয়ায় ক্ষতি গুনছেন রেস্তোরাঁর মালিক। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদের ভিন্ন পন্থা বেছে নিয়েছেন পেত্রিক ক্লোকোকি। মানুষের বদলে ম্যানিকুইনদের বসিয়েছেন খাবার টেবিলে। আমরা এভাবে বাঁচতে পারবো না। আশা করছি এই পদক্ষেপের ফলে সরকারের চোখ খুলবে, কারণ এমন কোনো প্রমাণ নেই যে রেস্তোরাঁ খোলা রাখলে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাবে। মহামারীর কারণে ২০২০ সালে কসোভোর জিডিপি ৪.৪%-এ নেমে এসেছে। সবচেয়ে আর্থিক ক্ষতির কবলে পড়েছে রেস্তোরাঁ এবং হোটেলগুলো। সরকারি সহায়তা তাদের ক্ষতি পুষিয়ে ওঠার মতো যথেষ্ট নয়। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।